বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি আলোচনা করব দি প্লেনস বা সমতলের লেকচার 4 নিয়ে। লেকচার 4-এর অধীনে প্রথম প্রশ্ন 18, x-4y প্লাস জেড ইকুয়াল 0 ও 3x প্লাস 4y প্লাস জেড মাইনাস 2 ইকুয়াল 0 সমতল দ্বয়ের প্রত্যেকটির ওপর লম্ব এবং মূলবিন্দু হতে এক একক দূরবর্তী সমতলের সমীকরণ নির্ণয় করো। তার মানে আমরা যে সমতলের সমীকরণ নির্ণয় করব সেটা মূলবিন্দু হতে এক একক দূরবর্তী এবং এই দুইটা সমতল দ্বয়ের ওপরে লম্ব। তাহলে চলুন আমরা সমাধানটা দেখি। তাহলে সলিউশন, প্রদত্ত সমতল দ্বয় আমরা লিখে নিলাম x-4y প্লাস জেড ইকুয়াল 0, এটাকে 1 নং সমীকরণ ধরলাম, এবং দ্বিতীয় যে সমতলটা দেওয়া ছিল সেটা ধরে নিলাম 3x প্লাস 4y প্লাস জেড মাইনাস 2 ইকুয়াল 0, 2 নং সমীকরণ। তো এখন 1 ও 2 এর ওপর লম্ব এবং মূল বিন্দু হতে এক একক দূরবর্তী সমতলের সমীকরণ, তাই না? কোশ্চেনে বলা ছিল এই দুইটা সমতলের ওপরে লম্ব এবং মূল বিন্দু হতে এক একক দূরবর্তী সমতলের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। সেই 1 এবং 2 অর্থাৎ এই প্রদত্ত যে দুইটা সমতল আছে সেই দুইটা সমতলের ওপরে লম্ব এবং মূলবিন্দু হতে এক একক দূরবর্তী সমতলের সমীকরণ আমরা ধরে নিয়েছি ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল 0, যেখানে a, b, c সমতলের অবিলম্বের দিক অনুপাত। এটা আমরা ধরে নিয়েছি সমতলের সাধারণ আকারটা আর কি, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশনের মাধ্যমে এর মান, বির মান, সির মান এবং ডির মান বের করতে পারি, তখন এই সমীকরণে বসালে তখন কিন্তু আমাদের নির্ণয় সমতলের সমীকরণ পাওয়া যাবে। তাহলে চলুন আমরা সেই কাজটাই করি। তাহলে 3 নং সমীকরণের অবিলম্বের দিক অনুপাত যেহেতু a, b, c, তাহলে এই অবিলম্বের দিক অনুপাত দ্বারা 1 নং সমতল এবং 2 নং সমতল কি হবে? সিদ্ধ হবে। অর্থাৎ x এর জায়গায় a বসাবো, y এর জায়গায় b বসাবো এবং z এর জায়গায় কি বসাবো? c বসাবো 1 এবং 2 নম্বর সমতলে। তাহলে কি লিখেছি দেখুন, আমরা 1 ও 3 হতে পাই। তাহলে 1 নম্বর সমতল এবং 3 নম্বর আমাদের সে সমতলের সমীকরণটা, নির্ণয়কৃত সমতলের সমীকরণ যেটা আসবে সেটা হতে পাই। অর্থাৎ এইখানে অবিলম্বের দিক অনুপাতটা 1 নংয়ে বসাবো। তাহলে কি হবে দেখুন, 1 নং সমতলটা আমার কি? x-4y প্লাস জেড ইকুয়াল 0। তাহলে x এর স্থলে আমরা কি বসাবো? a, মাইনাস 4 ইন্টু y এর স্থলে কি বসাবো? b, প্লাস জেড এর স্থলে কি বসাবো? c। তাহলে আমার সমীকরণটা দাঁড়াবে কি? a মাইনাস 4b প্লাস c ইকুয়াল 0। এই জন্যই আমরা লিখেছি 1 এবং 3 হতে পাই, ঠিক আছে? তাহলে আমরা যেটা পেয়েছি সমীকরণটা, এটাকে আমরা কি ধরেছি? 4 নং সমীকরণ। এই যে দেখুন 4 নং সমীকরণ। এখন আবার 2 নং যে সমতলটা ছিল আমার, 2 নং সমতলটা কি ছিল? 3x প্লাস 4y প্লাস জেড মাইনাস 2 ইকুয়াল 0, এটা ছিল আমার 2 নং সমীকরণ। এখন 3 নংয়ের যে অবিলম্বের দিক অনুপাত a, b, c, সেটা আমরা এই 2 নং সমতলে বসাবো। তাহলে x এর স্থলে কি বসাবো? a, প্লাস y এর স্থলে কি বসাবো? b, প্লাস z এর স্থলে কি বসাবো? c ইকুয়াল 0। যখন অবিলম্বের দিক অনুপাত বসাবো তখন কনস্ট্যান্টের জায়গায় কি 0 আসবে, বা কনস্ট্যান্টটি আমরা চিন্তা করবো না, কনস্ট্যান্টটা তখন কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে আর কি। তো তাহলে আমাদের এই যে সমীকরণটা আসলো 3a প্লাস 4b প্লাস c ইকুয়াল 0, এটাকে আমরা কি ধরেছি? 5 নং সমীকরণ ধরেছি। এখন আমাদের টার্গেট কিন্তু হচ্ছে কি? আমাদের টার্গেট হচ্ছে আমাদের নির্ণয়কৃত সমতলটা x প্লাস by প্লাস cj প্লাস d ইকুয়াল 0। তাহলে আমাদের টার্গেট হচ্ছে a, b এবং c এবং d এর মান বের করা, তাই না? এই জন্য আমরা 4 নং এবং 5 নং সমীকরণে বর্জ্যগুণন অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি লিখেছি? 4 নং এবং 5 নং হতে পাই। তাহলে দেখুন 4 নংটা আমার কি আছে? 4 নং হচ্ছে a মাইনাস 4b প্লাস c ইকুয়াল 0, আর 5 নং সমীকরণটা কি? 3a প্লাস 4b প্লাস c ইকুয়াল 0, এটা হচ্ছে 5 নং। এখন আমরা বর্জ্যগুণনের নিয়ম কিন্তু সবাই কম বেশি পারি, কেননা আমরা এগুলো 9-10-এ শিখেছি, তারপরে হচ্ছে ইন্টারে এসে শিখেছি। যাই হোক, তারপরও আমরা এখানে একটু ধরিয়ে দিচ্ছি। আমরা যখন বর্জ্যগুণন করব তখন হচ্ছে এইখানে আমাদের চলক কি চিন্তা করতে হবে? a,
তারপরে বি কনস্ট্যান্ট হচ্ছে সি। তাহলে প্রথমে আমরা এ নিয়ে কাজ করব, এ ডিভাইডেড বাই, তখন আমাদের কিন্তু এর অপশনটা বাদ যাবে, অর্থাৎ এর পদগুলো বাদ যাবে। তারপরে এইখানে বি এর সহগ কি -4, আর এইখানে সি এর সহগ কি 1, -4 সাথে অর্থাৎ বি এর সহগের সাথে এইখানে সি এর সহগ কি গুণ হবে, অনেকটা আর গুণনের মতো, -4 আর সি এর সহগ কত 1, তাহলে -4 × 1, তারপরে এখানে মাঝখানে সূত্রের মাইনাস, এরপরে এইটার সাথে এটা, অর্থাৎ এই বি এর সহগের সাথে এই সি এর সহগ গুণ হবে। তাহলে এখানে বি এর সহগ কত 4 × সি এর সহগ কত 1 ইকুয়াল, তারপরে আবার বি নিয়ে কাজ করব, তাহলে উপরে বি লিখব। তাহলে বি এর পদ বাদ যাবে, তো বি এর পদ বাদ গেলে এইখানটায় আমাদের যে কাজটা করতে হবে নিচ থেকে, এই যে 3 সাথে 1, 3 সাথে 1 হবে, অর্থাৎ এর সহগ 3 আর সি এর সহগ কত 1, 3 × 1 সূত্রের মাইনাস, তারপরে এই যে এর সাথে সি, তাহলে এর সহগ কত 1, সি এর সহগ কত 1। এখন এইখানে বিটা করার সময় অনেকে এইটা উল্টা করে, 1 সাথে 1 আগে লিখে, তাহলে কিন্তু আসলে অঙ্কে চিহ্নের পরিবর্তন হবে বা অঙ্কটা ভুল হবে বর্গগুণন প্রয়োগের ক্ষেত্রে, ঠিক আছে। যখন আপনি বি নিয়ে কাজ করবেন, আর যদি এক্স ওয়াই জেড থাকতো, যখন আপনি ওয়াই নিয়ে কাজ করবেন, তখন কিন্তু এই যে এইখানে ফার্স্টে আড়াআড়ি গুণন করার ক্ষেত্রে এই যে এইটার সাথে এটা আর গুণন হবে, তারপরে এইটার সাথে মাইনাসের পরে এটার সাথে এটা আড়াআড়ি গুণন করে লিখতে হবে, ঠিক আছে। তো তারপরে ইকুয়াল সি, তাহলে এই ক্ষেত্রে সি এর পদগুলো বাদ যাবে, তাহলে সি বাদ, তাহলে এর সহগের সাথে এখানে বি এর সহগ গুণ হবে, তাহলে 1 × কি 4, তারপরে কি সূত্রের মাইনাস, 3 সাথে -4, তাহলে 3 × -4, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করেছি, একটু খেয়াল করি তাহলেই বুঝতে পারবো। এই যে এখানে আমরা কি লিখেছি দেখুন, 4 এবং 5 নং হতে পাই a ডিভাইডেড বাই -4 × 1 -4 × 1 ইকুয়াল b ডিভাইডেড বাই 1 × 3 -1 × 1 ইকুয়াল c ডিভাইডেড বাই 1 × 4 -3 × -4। তো এখন এটা বর্গগুণনে অ্যাপ্লাই করেছি আর কি। তো এখন এইখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে a ডিভাইডেড বাই, এখন যদি গুণ করে দিই তাহলে -4, এখানে কি হবে -4 ইকুয়াল b ডিভাইডেড বাই 3 × 3 -1 × ইকুয়াল c ডিভাইডেড বাই 4 × 4, আর এইখানে কিন্তু মাইনাসে মাইনাসে কি হবে +12, তাহলে a ডিভাইডেড বাই -8 ইকুয়াল b ডিভাইডেড বাই কত 2, কারণ -4 -4 তাহলে -8 হবে, আর 3 থেকে 1 বিয়োগ করলে কি হবে 2 হবে, ইকুয়াল c ডিভাইডেড বাই 4 আর 12 যোগ করলে হবে কি 16 ইকুয়াল, এই যে টোটাল 3টা পদকে ইকুয়াল যেহেতু ধরেছি এটাকে আমরা কে ধরে নিলাম, ইকুয়াল কি কে। এখন এই কেটা কিন্তু আমরা এখানেও ধরে তারপরে টেনে নিয়ে আসতে পারতাম, এখন আপনি প্রথমেও ধরতে পারেন, তা ক্যালকুলেশন করেও ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন দেখুন এইখানে আসার পরে এই যে এটাকে ক্যালকুলেশন করার পরে আমাদের কি এসেছে, a ডিভাইডেড বাই -8, b ডিভাইডেড বাই 2, c ডিভাইডেড বাই 16, এটাকে আমরা কি ধরেছি কে ধরেছি। এখন একটু খেয়াল করি, এইটা সমান এইটা সমান এইটা সমান এইটা, তাহলে 4টাই কি সমান, তাহলে যে কোনো 2টা করে আমি যদি সমান ধরি কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথমটা সমান কে ধরবো, অর্থাৎ a ডিভাইডেড বাই -8 সমান কে, তাহলে এর মান কত আসবে, এর মান আসবে হচ্ছে -8 কে। তারপরে b ডিভাইডেড বাই 2 সমান কে ধরবো, তাহলে b এর মান কি হবে আড়াআড়ি গুণন করলে 2k। তারপরে c ডিভাইডেড বাই 16 লিখবো, c ডিভাইডেড বাই 16 ইকুয়াল কে লিখবো আর কি, তাহলে c সমান কি হবে 16k। তাহলে দেখুন আমরা c এর মান পেয়ে গেলাম, b এর মান পেয়ে গেলাম, এর মান পেয়ে গেলাম। এই মানগুলোই হচ্ছে আমরা কোথায় বসাবো এখন, ওই যে আমরা নির্ণয়কৃত সমতলের সমীকরণের আদর্শ রূপটা ধরে রেখেছিলাম সেখানে বসিয়ে দিব। এই যে x + by + cz + d = 0, এই যে 3 নং সমীকরণটা আমার ছিল সেই 3 নং সমীকরণে, ঠিক আছে। তাহলে 3 নং সমীকরণে a, b, c এর মান বসিয়ে পাই। তাহলে এই স্টেপগুলো কিন্তু আমি দেখিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা 3 নং সমীকরণটাকে তুলে নিলাম, x + by + cz + d = 0, তাহলে এর মান কত -8k, তাহলে -8k × kx। তারপরে প্লাস b এর মান কত পেয়েছি 2k × y
প্লাস সির মান কত পেয়েছি 16k ইন্টু জেড প্লাস ডি ইকুয়াল কি 0। এখন আমরা কি করেছি, এইখানে আমরা এই যে তিনটা পদ থেকে কি কমন নিব, 2k কমন নিব, কারণ 2k কমন যায় তিনটা পদ থেকে। তাহলে এখানে থাকবে কি -4x প্লাস এখানে থাকবে হচ্ছে ওয়াই, এখানে থাকবে কি 8z, আর ইকুয়াল এই ডিটাকে আমরা পক্ষান্তর করে ডান পক্ষে নিয়ে আসলাম, তাহলে -d। তাহলে কি দাঁড়ায় আমাদের -4x প্লাস ওয়াই প্লাস 8z, আর 2kটাকে আমরা এপাশে নিয়ে আসলে কি হবে -d ডিভাইডেড বাই 2k। তাহলে বা -4x প্লাস ওয়াই প্লাস 8z প্লাস d ডিভাইডেড বাই 2k ইকুয়াল 0। এটাকে কিন্তু আমরা 6 নং সমীকরণ ধরেছি। এখন দেখুন, এখন কিন্তু আমরা 3 নং সমীকরণে যখন মান বসিয়ে আমরা এই সমীকরণটা পেয়েছি, তাহলে নির্ণয়কৃত সমতলের সমীকরণ কিন্তু আমরা এটা, তাই না? এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে এইটার মান বের করা, কারণ d ডিভাইডেড বাই কে, কারণ ডিও তো হচ্ছে দ্বিক অনুপাত, তাই না, কনস্ট্যান্ট। এখন আমরা কিন্তু এর মান পেয়েছি, বির মান পেয়েছি, সির মান পেয়েছি, এবং সেইটা কিন্তু পদগুলো সাংখ্যিক মানে চলে এসেছে। এখন এইখানে আমাদের এইটা সাংখ্যিক মানে আসেনি, অর্থাৎ এখন যদি আমরা ডি ডিভাইডেড বাই কে এর মানটা নিয়ে আসতে পারি, তখন আমাদের নির্ণয়কৃত যে সমতলটা হবে সেটাই হবে আমাদের কি সমতলের সমীকরণ। তাহলে এই জন্য আমরা কি করব দেখুন, এখন আমাদের কিন্তু তথ্য দেওয়া ছিল যে সমতলটা মূল বিন্দু থেকে কত দূরত্বে অবস্থিত, অনেকক দূরত্বে অবস্থিত। তাহলে আমরা কিন্তু সমতলটা পেয়ে গেছি, এই যে সমতলটা। এখন মূল বিন্দু অর্থাৎ 0,0 বিন্দু হতে 6 এর লম্ব দূরত্ব বা দূরত্ব, মানে 6 এর লম্ব দূরত্ব মানে হচ্ছে আমার নির্ণয়কৃত সমতলের লম্ব দূরত্বটা আমরা বের করব, বের করে তারপরে ওইটা সমান 1 ধরে আমরা ডি ডিভাইডেড বাই কে এর মান বের করার চেষ্টা করব। তাহলে কোন একটা বিন্দু থেকে কোন একটা সমতলের লম্ব দূরত্ব বের করার সূত্র কিন্তু আমরা পড়েছি। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এরকমের, ধরুন এখানে একটা বিন্দু x1 y1 z1, এবং এই যে বিন্দু থেকে আমরা ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল 0 সমতলের লম্ব দূরত্ব বের করব। এত বিন্দু থেকে এত সমতলের লম্ব দূরত্ব কি হবে? লম্ব দূরত্ব হবে এই যে রকমের, উপরে মডুলাস এ x1। তাহলে এটা কি? এটা হচ্ছে এই যে সমতলটা থাকবে সেই সমতলে x এর সহগ, আর বিটা হচ্ছে y এর সহগ, আর সিটা হচ্ছে z এর সহগ, ঠিক আছে, আর ডি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এ x1 প্লাস বি y1, তাহলে x1 কোনটা? এই যে বিন্দুর প্রথম মান, y1 দ্বিতীয় মান, z1 তৃতীয় মান, প্লাস সি z1 প্লাস ডি যেটা কনস্ট্যান্ট থাকবে, ডিভাইডেড বাই স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ বর্গমূল এক্স এর সহগের স্কোয়ার, ওয়াই এর সহগের স্কোয়ার, জেড এর সহগের কি স্কোয়ার, ঠিক আছে। এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দেখুন এই যে এখানে, তাহলে x1 বলতে কত 0, y1 বলতে 0, z1 বলতেও 0, তাহলে এখানে এর মান কত? x এর সহগ হচ্ছে -4, y এর সহগ হচ্ছে 1 অর্থাৎ b এর মান, এবং z এর সহগ হচ্ছে কত 8 যেটা c এর মান, আর কনস্ট্যান্ট হচ্ছে কি d ডিভাইডেড বাই 2k। তাহলে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখুন, মডুলাস, তাহলে এর মান -4 ইন্টু কি 0 প্লাস বির মান কি y এর সহগ 1 ইন্টু 0 প্লাস সির মান কত? সির মান হচ্ছে z এর সহগ 8 ইন্টু z1 কত? z1 হচ্ছে 0 প্লাস কনস্ট্যান্ট অর্থাৎ d, তাহলে d বলতে এখানে কি d ডিভাইডেড বাই 2k ডিভাইডেড বাই বর্গমূল এই যে x এর সহগের স্কোয়ার, y এর সহগের স্কোয়ার, z এর সহগের স্কোয়ার। তো তারপরে হচ্ছে আমাদের কি ক্যালকুলেশন। তাহলে দেখুন ক্যালকুলেশন আমরা কিভাবে করেছি, মডুলাস 0 দ্বারা গুণ করলে 0 হবে, এটা 0 দ্বারা গুণ করলে 0 হবে, তিনটা পদই 0 হবে এখানে আর কি, ঠিক আছে। 0 প্লাস 0 প্লাস এখানে আর একটা 0 হবে আর কি, এটা না দিলেও সমস্যা নাই, প্লাস ডি ডিভাইডেড বাই 2k মডুলাস ক্লোজ স্কোয়ার রুট 4 4 16, 1 স্কোয়ার মানে 1, 8 8 64। তো এরপরে এখন এইখানে কি হবে তাহলে ডি ডিভাইডেড বাই 2k মডুলাস স্কোয়ার রুট 8, তারপরে কত 1, এটা যোগ করলে আর কি 81 হয়। তাহলে 81 এর বর্গমূল কত 9, তাহলে ডি ডিভাইডেড বাই 2k, কারণ এইটার মডুলাস মানে এটা পজিটিভ মান, তাহলে এটা পজিটিভ মান কি ডি ডিভাইডেড বাই 2k ডিভাইডেড বাই
এই যে 81 যদি বর্গমূল করি তাহলে কি হয় 9 হয়। এখন যদি আমরা উল্টিয়ে দেই তাহলে কি হবে d ডিভাইডেড বাই 2k ইন্টু 1 ডিভাইডেড বাই 9, তাহলে গুণ করলে কি হবে d ডিভাইডেড বাই 9 দুগুণে 18k। আর এই যে মূলবিন্দু থেকে আমাদের নির্ণয়কৃত সমতল অর্থাৎ 6 এর লম্ব দূরত্বটার মান কত 1 একক। তাহলে প্রশ্ন মতে দিয়ে আমরা এইটুকু সমান কি লিখতে পারি 1। প্রশ্ন মতে d ডিভাইডেড বাই 18k ইকুয়াল কি 1। এখন এখান থেকে আমরা d ডিভাইডেড বাই k এর মানটা বের করব। তো আমরা যদি আর গুণন করি তাহলে d সমান 18k, তাহলে d ডিভাইডেড বাই কেটা এপাশে নিয়ে আসি তাহলে কি d ডিভাইডেড বাই কে হবে ইকুয়াল কি 18। তাহলে আমরা কিন্তু d ডিভাইডেড বাই কে এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমার 6 নং সমীকরণটা কি ছিল, 6 নং সমীকরণটা আমার ছিল এরকমের 4x প্লাস ওয়াই প্লাস 8z প্লাস d ডিভাইডেড বাই 2k ইকুয়াল 0। তাহলে d ডিভাইডেড বাই কে এর মান পেয়ে গেছি, তাহলে কি হবে -4x প্লাস ওয়াই প্লাস 8z প্লাস, এখন এই 1/2টাকে যদি আমরা আলাদা করি তাহলে কোনো সমস্যা আছে, 1/2 ইন্টু d ডিভাইডেড বাই কে ইকুয়াল 0। তারপরে বা -4x প্লাস ওয়াই প্লাস 8z প্লাস হাফ ইন্টু d ডিভাইডেড বাই কে, এটার মানে কি 18 ইকুয়াল কি 0। তাহলে কাটাকাটি করলে কি হবে 9 হবে। তাহলে দেখুন আমাদের দাঁড়ালো কি -4x প্লাস ওয়াই প্লাস 8z প্লাস 9 ইকুয়াল কি 0। এটাই হচ্ছে আমার নির্ণয় সমতলের সমীকরণ। তো আশা করি ম্যাথটা আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এখন এখানে আমরা কি লিখেছি, এরপরে অ্যান্সার হওয়ার পরেও আমরা এখানে কি লিখেছি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখন যেটা লিখেছি সেটা হচ্ছে তিতাস বইয়ে একটু ভিন্নভাবে করেছি, ভিন্নভাবে না একই জিনিস কিন্তু দুইটা মান নিয়ে কাজ করেছি আর কি। দেখুন আমাদের 6 নং সমীকরণটা কি ছিল এটা লিখে নিলাম, অর্থাৎ -4x প্লাস ওয়াই প্লাস 8z ইকুয়াল -d ডিভাইডেড বাই 2k, ঠিক আছে। এটা কিন্তু 6 নং ছিল না, 6 নংটা ছিল এই যে এটা -4x প্লাস ওয়াই প্লাস 8z প্লাস d ডিভাইডেড বাই 2k ইকুয়াল 0। তাহলে এটার আগের লাইনটা ছিল এরকমের, এই যে এটার আগের লাইনটা ছিল কি রকমের -4x প্লাস ওয়াই প্লাস 8z ইকুয়াল -d ডিভাইডেড বাই 2k। তো তিতাস বইয়ে এই সমীকরণটা থেকে ক্যালকুলেশনটা করেছি। তাহলে দেখুন এটা 6 নং সমীকরণ ধরলাম, তিতাস বই আসলে কিভাবে করেছি সেই জিনিসটা আমরা দেখিয়ে দিচ্ছি, কারণ আমরা আসলে এই ফার্স্ট ইয়ারে ম্যাক্সিমাম স্টুডেন্ট তিতাস বই ফলো করি এবং পাশাপাশি কিছু স্টুডেন্ট সায়েন্স বিও ফলো করি। তো তাহলে দেখুন এখন মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু হতে 6 এর দূরত্ব, তাহলে দূরত্ব লম্ব দূরত্ব যেভাবে বের করতে হয় সেটা, তাহলে এইখানে কিন্তু আমাদের ডিটা কিন্তু মাইনাসে আসবে আর কি। তো তারপরে হচ্ছে আমরা এইখানে যে কাজটা করেছি ওরা টোটাল লম্ব দূরত্বের উপরে কি মডুলার চিহ্নটা দিয়েছে, এটা দেওয়া যায় কোনো সমস্যা নেই, ঠিক আছে। অর্থাৎ দূরত্বটা কি হবে ধনাত্মক হবে ওই চিন্তা থেকে। আর আমরা এর আগের অঙ্কে শুধু কোনখানে দিতাম লবে দিতাম, মডুলার চিহ্নটা লবে দিতাম, কেননা বর্গমূলে শুধু আমরা ধনাত্মক মানটা নিব, ঋণাত্মক মানটা নিব না। আর এখানে যে কাজটা করেছে টোটালটার উপরে হোল মডুলাস দিয়েছে, কোনো সমস্যা নেই, বাকি ক্যালকুলেশন সেম। তাহলে মডুলাস -d ডিভাইডেড বাই 18k। এখন প্রশ্ন মতে কি বলা ছিল, মূলবিন্দু হতে আমাদের যে সমতলটা বের করতে হবে সেই সমতলের লম্ব দূরত্ব কত 1 একক, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি 1 একক। তো এখন আমরা যদি মডুলার চিহ্ন উঠিয়ে দেই তাহলে ডান পক্ষে যেটা থাকে তার সাথে কি করতে হয় প্লাস মাইনাস দিতে হয়, তাহলে -d ডিভাইডেড বাই 18k ইকুয়াল +-1, তাহলে -d ডিভাইড ইকুয়াল +-18k, তাহলে -d ডিভাইডেড বাই k ইকুয়াল +- কি 18, তাহলে d ডিভাইডেড বাই k সমান +-18, কারণ এই মাইনাসটা আসলে মাইনাস সাইন দ্বারা যদি উভয় পক্ষকে গুণ করেন তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এখানে তো দুইটা চিহ্নই আছে প্লাস মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাসই থাকবে। তো তাহলে d ডিভাইডেড বাই k এর মান কয়টা পেলাম, দুইটা পেলাম, একটা প্লাসের মান আর একটা মাইনাসের মান। তাহলে আমরা এখানে সমতলের মানটাও কয়টা পাবো, কয়টা সমতল পাবো, দুইটা সমতল পাবো, একটা প্লাসে আর একটা মাইনাসে।
তাহলে দেখুন এই যে সমতলে আমরা বসিয়ে দিলাম, মান বসিয়ে ক্যালকুলেশন করলে দেখুন -4x + y + 8z = ±9। এটা এই পাশে নিয়ে আসলে দেখুন -4x + y + 8z ± 9 = 0। তাহলে এখানে দেখুন আমরা যখন এইটাকে d/k যখন প্লাস মাইনাস নিয়ে কাজ করি নাই তখন কিন্তু আমরা শুধু পজিটিভ মানটা পেয়েছি, নেগেটিভ মানটা আসলে আমাদের আসেনি। ঠিক আছে, এখন আমরা তিতাস বইয়ের ওই অনুসারে আসলে করলাম না কেন, আমার আগের অঙ্কগুলো আমরা যে নিয়মে করেছি সেই নিয়মে সবগুলো অঙ্ক করার ট্রাই করেছি। এখন ইচ্ছা করলে আপনি এই যে অংশটা থেকে এই প্রসেসটা শুরু, ইচ্ছা করলে তিতাস বই অনুসারে এই পার্টটা করতে পারেন, সেক্ষেত্রে আপনার 2টা মান আসবে। আর যদি কেউ শুধু পজিটিভ মান নিয়ে কাজ করে একটা মান +9 নিয়ে আসে সেটাও হবে। এখন এটা আপনার ইচ্ছা, আপনি আসলে কোন নিয়ম ফলো করবেন। ঠিক আছে, তো আশা করি প্রশ্নটা আপনাদের ক্লিয়ার। এরপরে প্রশ্ন 19, 2 3 1, 4 - 5 3 বিন্দুগামী এবং স্থানাঙ্কের অক্ষসমূহের সমান্তরাল সমতলের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখুন এইখানে কিন্তু আমাদের ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এখানে বলছে অক্ষসমূহের সমান্তরাল সমতল সময়ের সমীকরণ নির্ণয় করুন। তাহলে অক্ষ হচ্ছে 3টা, তাহলে এক্স অক্ষ, তারপরে হচ্ছে কি ওয়াই অক্ষ, তারপরে হচ্ছে কি জেড অক্ষ, তাই না? 3টা অক্ষ, যেহেতু ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে এখানে এক্স অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ হচ্ছে AY + BZ + C = 0। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কি এক্স অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ। আর ওয়াই অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ কি হবে? AX + BZ + C = 0। তারপরে জেড অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ কি হবে? AX + BY + C = 0। তো সহজ ভাষায় ধরিয়ে দিচ্ছি, যখন এক্স অক্ষ বলবে তখন এক্স রিলেটেড পদটা আসবে না, যখন ওয়াই অক্ষ বলবে তখন ওয়াই অক্ষ রিলেটেড পদটা আসবে না, যখন জেড অক্ষ বলবে তখন জেড অক্ষ রিলেটেড পদটা আসবে না। আর বাকি কাজ কিন্তু একই রকমের প্রায়। যদি একটু খেয়াল করে পড়েন তাহলে এই সমীকরণগুলো কিন্তু আসলে মুখস্থের বিষয় না, তাই না? তো তাহলে এক্স অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ এটা, ওয়াই অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ এটা, জেড অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ হচ্ছে এটা। এখন এই 3টা সমীকরণই আমাদের নির্ণয় করতে হবে, এবং এই 3টা সমীকরণ কিন্তু আবার বলা আছে যে 2 3 1 এবং 4, -5, 3 বিন্দুগামী। অর্থাৎ এই 2টা বিন্দু দ্বারা এই যে আমাদের 3টা সমতলের সমীকরণ এসেছে, এই সমতলের সমীকরণ কি হবে? সিদ্ধ হবে। তাহলে চলুন আমরা ম্যাটটার সলিউশন দেখি। তাহলে দেখুন ফার্স্টে আমরা কি লিখেছি, ধরি এক্স অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ AY + BZ + C = কি 0। তাহলে ইহা কি আমাদের যে 2টা বিন্দু ছিল সেই 2টা বিন্দুগামী, ইহা 2 3 1 ও 4, -5, 3 বিন্দুগামী। অর্থাৎ এই যে 1 নম্বর যে সমতলটা ধরছি, এই 1 নম্বর সমতলটা এই 2টা বিন্দুগামী। তাহলে বিন্দুগামী হইলে এই সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। তাহলে এক্স এর জায়গায় আমরা 2 বসাবো, ওয়াই এর জায়গায় 3 বসাবো, এবং জেড এর জায়গায় কি বসাবো? 1 বসাবো। তাহলে প্রথমে আমরা এই বিন্দুটা বসাই। তাহলে দেখুন এখানে কি আছে? AY। তাহলে আমরা যদি এখানে ওয়াই এর মান বসাই তাহলে এখানে ওয়াই এর মান কত? 3। তাহলে কি হবে? 3A, এই যে দেখুন 3A + B * জেড এর মান কত? 1। তাহলে B * 1 মানে কি? B + C = কি 0। তারপরে আমরা যদি দ্বিতীয় বিন্দুটা বসাই তাহলে আমরা ইকুয়েশনটা কি পাবো? এটা হচ্ছে এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান। তাহলে ওয়াই এর মান কত? -5। এক্স এর রিলেটেড তো পদ এখানে নাই এই সমীকরণে, তাহলে ওয়াই এর মান হচ্ছে কত? -5। বসাই -5, A * -5 মানে কি? -5A। তারপরে + B * জেড, জেড এর মান কত? 3। তাহলে B * 3 মানে কি? 3B + C = কি 0। তাহলে আমরা কিন্তু কয়টা সমীকরণ পেলাম? এই যে 2টা সমীকরণ পেলাম। এখন আমাদের টার্গেট কি? এখন টার্গেট হচ্ছে এখানে যে আমরা এক্স অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ ধরে নিয়েছি, বা এটা আমাদের সূত্র, বা এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সমতলের সাধারণ আকার। তো এই আকারটা যদি আমাদের নির্ণয় আকারে নিতে হয় তাহলে আমাদের এখানে কিসের মান বের করতে হবে? এর মান বের করতে হবে, বির মান বের করতে হবে, এবং সির মান বের করতে হবে।
দিক অনুপাতগুলো বের করতে হবে, তাই না? এই জন্য আমরা কি করব, বর্জ্য গুণন অ্যাপ্লাই করব এই যে দুইটা সমীকরণে, এই সমীকরণ আর এই সমীকরণে। তাহলে সুতরাং আমরা পাই, তাহলে বর্জ্য গুণন যদি করি তাহলে এখানে চলক কি এ বি আর হচ্ছে কনস্ট্যান্ট সি। তাহলে এ ডিভাইডেড বাই, যখন এ নিয়ে কাজ করব অর্থাৎ বর্জ্য গুণন করব, তখন এর পদগুলো বাদ দিয়ে বি এর সহগের সাথে এইখানে সি এর সহগের আড়াআড়ি গুণ করব। তাহলে বি এর সহগ কত, এখানে 1, এখানে সি এর সহগ কত 1। এটা কিন্তু আমরা আগের অঙ্কেও অ্যাপ্লাই করে দেখিয়েছি। তাহলে 1 ইন্টু 1, দেখুন 1 ইন্টু 1, তারপরে মাইনাস, তারপরে কি হবে, এইখানে বি এর সহগ এইখানে সি এর সহগ, তাহলে বি এর সহগ হচ্ছে 3, এখানে সি এর সহগ কত 1, তাহলে 3 ইন্টু 1 ইকুয়াল, এখন বি নিয়ে কাজ করব, বি ডিভাইডেড বাই, তাহলে বি এর পদগুলো বাদ যাবে। যখন মাঝখানেরটা নিব তখন আমরা কিন্তু আড়াআড়ি গুণন করবো নিচ থেকে, অর্থাৎ -5 এর সাথে এই যে এখানে সি এর সহগ 1, তাহলে -5 ইন্টু 1, তারপরে সূত্রের মাইনাস, তারপরে কি হবে, এই যে এর সহগ 3 সাথে সি এর সহগ 1, তাহলে 3 ইন্টু 1 ইকুয়াল, এখন সি নিয়ে কাজ করবো, তাহলে সি এর পদ বাদ, তাহলে এইখানে এর সহগের সাথে এখানে বি এর সহগ আড়াআড়ি গুণন, তাহলে 3 ইন্টু 3 মাইনাস, এর সহগ হচ্ছে -5, বি এর সহগ হচ্ছে 1, তাহলে -5 ইন্টু 1, এটাকে আমরা কি ধরে নিয়েছি, ইকুয়াল কে ধরি। তাহলে এ ডিভাইডেড বাই 1 মাইনাস কি হবে 3 ইকুয়াল বি ডিভাইডেড বাই -5 মাইনাস 3 ইকুয়াল সি ডিভাইডেড বাই 3 3 আর 9 -7 + 5 ইকুয়াল কি কে। তারপরে আমরা যদি সরল করি তাহলে কি হবে, এ ডিভাইডেড বাই, এখানে বিয়োগ করলে কি হবে -2 ইকুয়াল বি ডিভাইডেড বাই -8 ইকুয়াল সি ডিভাইডেড বাই কত 9 5 14 14 ইকুয়াল কে। এখন চারটাই যেহেতু সমান, তাহলে প্রথমটা সমান কে, দ্বিতীয়টা সমান কে, তৃতীয়টা সমান কে ধরে আমরা এ বি সি এর মান বের করব। তাহলে এখন এ ডিভাইডেড বাই -2 সমান কে, সুতরাং এ সমান -2 কে, আবার বি ডিভাইডেড বাই -8 সমান কে, সুতরাং বি সমান -8 কে, আবার সি ডিভাইডেড বাই 14 সমান কে, সুতরাং সি সমান কি আড়াআড়ি গুণন করলে কি হবে 14 কে। তাহলে আমরা কিন্তু এ বি সি এর মান পেয়ে গেছি। 1 নং সমীকরণে এই এ বি সি এর মান বসাবো। তাহলে 1 নং সমীকরণে এ কমা বি এবং সি এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কি ছিল, এ ওয়াই প্লাস বিজেড প্লাস সি ইকুয়াল 0। তাহলে এর মান কত পেয়েছি -2 কে, তাহলে -2 কে ইন্টু ওয়াই, প্লাস বি এর মান কত পেয়েছি -8 কে, তাহলে প্লাস -8 কে ইন্টু জেড, প্লাস সি এর মান কত পেয়েছি 14 কে ইকুয়াল 0। তাহলে -2 কে ওয়াই মাইনাস প্লাসে মাইনাসে -8 কে জেড প্লাস 14 কে ইকুয়াল কি 0। এখন এখান থেকে কিন্তু আমরা কি কমন নিতে পারি, -2 কেটা কমন নিতে পারি। তো -2 কে কমন নিলে কি পাবো, y প্লাস 4z -7 ইকুয়াল কি 0। তো -2 কেটাকে এপাশে নিয়ে আসলে 0 ডিভাইডেড বাই -2 কে মানে হচ্ছে 0, তার মানে y প্লাস 4z -7 ইকুয়াল 0। তাহলে এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা কিসের সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ, যা 2 3 1 এবং 4, -5, 3 বিন্দুগামী। একই নিয়মে আবার কি করব, ওয়াই অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ বের করব। তাহলে আবার ধরি ওয়াই অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ কি হবে, এক্স প্লাস বিজেড প্লাস সি ইকুয়াল কি 0, এটা 2 নং। তাহলে এই সমতলটা কত বিন্দুগামী, প্রশ্নে উল্লেখ আছে 2 3 1 এবং 4, -5, 3 বিন্দুগামী। তাহলে এই যে বিন্দু ধারা, এই সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে, অর্থাৎ এক্স এর জায়গায় 2 বসাবো, ওয়াই এর জায়গায় 3 বসাবো, জেড এর জায়গায় কি 1 বসাবো। তাহলে এক্স এর জায়গায় যদি 2 বসাই তাহলে এখানে কি পাবো 2a, প্লাস জেড এর জায়গায় যদি 1 বসাই তাহলে কি পাবো 1 ইন্টু বি মানে বি প্লাস সি ইকুয়াল কি 0। তো তারপরে এই বিন্দুটা যদি বসাই, এক্স এর স্থলে 4 যদি বসাই তাহলে কি হবে 4a, তারপরে জেড এর মান এখানে কত 3, তাহলে 3 যদি বসাই তাহলে কি পাবো 3b, 4a প্লাস 3b প্লাস সি ইকুয়াল 0। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এক্স অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে যে প্রসেসগুলো করেছি, একই প্রসেস ওয়াই অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রেও। তাহলে এখন এইখানে আগের মতো হচ্ছে এই যে দুইটা সমীকরণ এসেছে, এই সমীকরণ এবং এই সমীকরণ, এই সমীকরণে আমরা কি করব, বর্জ্য গুণনে অ্যাপ্লাই করব। তাহলে আমরা প্রথমে এ নিয়ে কাজ করব। তাহলে এ ডিভাইডেড বাই, এ নিয়ে যখন বর্জ্য গুণন অ্যাপ্লাই করব তখন এর পদগুলো বাদ যাবে। তাহলে এখানে বি এর সহগ কত 1, এখানে সি এর সহগ কত 1, তাহলে 1 ইন্টু 1 মাইনাস সূত্রের মাইনাস 3 ইন্টু 1 হবে।
ইকুয়াল বি ডিভাইডেড বাই, তাহলে বি এর পদ বাদ, তাহলে 4 এর সাথে 1 হবে, কারণ এখানে এর সহগ 4, এখানে সি এর সহগ কত 1, তাহলে 4 ইন্টু 1 সূত্রের মাইনাস এর সহগের সাথে এখানে সি এর সহগ গুণ হবে, তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল সি ডিভাইডেড বাই, তাহলে সি নিয়ে যখন কাজ করবো তখন সি এর পদ বাদ, তাহলে 2 ইন্টু কি 3, তারপরে সূত্রের মাইনাস 4 ইন্টু কি হবে 1, ঠিক আছে, ইকুয়াল এটাকে আমরা কি ধরে নিয়েছি, কে ধরে নিয়েছি, তাহলে বা এ ডিভাইডেড বাই 1 মাইনাস কি 3 ইকুয়াল 4 একে 4 মাইনাস 2, অর্থাৎ বি ডিভাইডেড বাই 4 মাইনাস 2 ইকুয়াল সি ডিভাইডেড বাই 3 গুণে 6 মাইনাস 4 ইকুয়াল কি কে, তাহলে এ ডিভাইডেড বাই মাইনাস 2 ইকুয়াল বি ডিভাইডেড বাই কত 2 ইকুয়াল সি ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে বিয়োগ করেছি আর কি, ইকুয়াল কি কে। এখন আমরা প্রথমটা সমান কে ধরবো, দ্বিতীয়টা সমান কে ধরবো, তৃতীয়টা সমান কে ধরে আমরা এ বি সি এর মান বের করবো, তাহলে এখন এ ডিভাইডেড বাই মাইনাস 2 ইকুয়াল কি কে, তাহলে এ সমান কি হবে আর আর গুণন করলে মাইনাস 2 কে, তাহলে বি ডিভাইডেড বাই 2 সমান কি কে, তাহলে বি সমান কি হবে 2 কে, আবার সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল কে, তাহলে সি সমান 2 কে। এখন আমরা 2 নং সমীকরণে এ কমা বি এবং সি এর মান বসাবো, তাহলে 2 নং সমীকরণটা কি ছিল, এ এক্স প্লাস বি জেড প্লাস সি ইকুয়াল কি 0, তাহলে এ কত মাইনাস 2k ইন্টু এক্স প্লাস বি কত 2k ইন্টু জেড প্লাস সি কত 2k ইকুয়াল 0। এখন আমরা মাইনাস 2k কমন নিব, তাহলে মাইনাস 2k ইন্টু এক্স মাইনাস কি জেড, আর এখানে কি হবে মাইনাস 1, যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি মাইনাস 2k, এই কারণে এগুলোর চিহ্ন কি হবে পরিবর্তন হবে, তাহলে এক্স মাইনাস জেড মাইনাস 1 ইকুয়াল কি 0, তাহলে মাইনাস 2টাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে 0 ডিভাইডেড বাই মাইনাস 2k মানে হচ্ছে 0, তাহলে আমার থাকবে কি বাম পক্ষে এক্স মাইনাস জেড মাইনাস 1 ইকুয়াল কি 0, এটাই অ্যান্সার। আর এইটাই হচ্ছে আমার ওয়াই অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ, যা 2 3 1 এবং 4 মাইনাস 5 3 বিন্দুগামী। তাহলে আমরা এক্স অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ বের করলাম, ওয়াই অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ বের করলাম, এখন আমরা তৃতীয় স্টেপে বা তৃতীয় ধাপে জেড অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ বের করব। তো আবার ধরি জেড অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল কি 0, এটাকে 3 নং সমীকরণ ধরলাম। ইহা মানে এই 3 নং সমতল 2 3 1 এবং 4 মাইনাস 5 3 বিন্দুগামী, তাহলে এই বিন্দু দ্বারা এই সমীকরণ কি হবে সিদ্ধ হবে, তাহলে প্রথম বিন্দুটা আমরা এখানে বসাই, এক্স এর স্থলে যদি 2 বসাই তাহলে কি হবে 2a প্লাস ওয়াই এর স্থলে 3 বসালে কি হবে 3b প্লাস সি ইকুয়াল 0। এখন এই বিন্দুটা যদি এখানে বসাই তাহলে কি হবে দেখুন, এক্স এর স্থলে কি বসাবো 4, তাহলে 4a, তারপরে ওয়াই এর স্থলে কি বসাবো মাইনাস 5, তাহলে প্লাজে মাইনাসে মাইনাস 5b প্লাস এই যে সি ইকুয়াল 0। এখন এইখানে আগের মতোই কি করব, এই যে দুইটা সমীকরণ, এখানে যে দুইটা সমীকরণ পেলাম, আমরা প্রথম এবং দ্বিতীয় ধাপে যে কাজটা করেছি এক্স অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ নির্ণয় করার জন্য এবং ওয়াই অক্ষের সমান্তরাল সমতলের সমীকরণ নির্ণয় করার জন্য যে বর্গগুণন প্রয়োগ করেছি, এখানে সেম ওয়েতে বর্গগুণন অ্যাপ্লাই করে এ বি এবং সি এর মান বের করব। তাহলে এর মান কত এসেছে 8k, বির মান 2k এবং সির মান কত মাইনাস 22k। এখন এটা আমরা 3 নং সমীকরণে এ কমা বি এবং সি এর মান বসিয়ে পাই, তাহলে কি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0, তাহলে এর মান কত এসেছে 8k ইন্টু এক্স প্লাস 2k ইন্টু ওয়াই, বি এর মান 2k প্লাস সি এর মান কত মাইনাস 22k ইকুয়াল 0। তো তারপরে 8k এক্স প্লাস 2k ওয়াই প্লাজে মাইনাসে মাইনাস 22k, এখন আমরা 2k কমন নিব, তাহলে 2k যদি কমন নেই তাহলে কি থাকবে 4x প্লাস ওয়াই মাইনাস কি হবে 11 ইকুয়াল 0, 2kটা এ পাশে নিয়ে আসলে 0 হবে, অর্থাৎ 0 ডিভাইডেড বাই 2k মানে 0, তাহলে 4x প্লাস ওয়াই মাইনাস 11 ইকুয়াল 0, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি প্রশ্ন 19 আপনাদের ক্লিয়ার। এরপরে প্রশ্ন 20, 0,4, মাইনাস 3, 6 মাইনাস 4, 3 বিন্দুগামী সমতল দ্বারা অক্ষত্রয়ের খণ্ডিত অংশসমূহের যোগফল 0 হলে সমতলের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা অক্ষতার খণ্ডিত আকার পদ্ধতির যে সমতলের আদর্শ রূপ আছে, সেই আদর্শ রূপ বা আদর্শ আকার বা সাধারণ আকারের সমীকরণ থেকে এই ম্যাটটার সলিউশনটা দেখব। তাহলে চলুন সলিউশন।
আমরা জানি অক্ষতয়ের খণ্ডিত আকার পদ্ধতির সমতলের সমীকরণ কি? এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি ইকুয়াল 1। তার মানে এক্স অক্ষ বরাবর কি করছে? খণ্ডিত অংশের দৈর্ঘ্য কতটুকু এ, আবার ওয়াই অক্ষ বরাবর ছেদকৃত অংশের মান কতটুকু বি, আবার জেড অক্ষ বরাবর ছেদকৃত অংশের মান কত সি। ঠিক আছে, এই কারণে আমরা অক্ষতয়ের খণ্ডিত আকার পদ্ধতির সমতলের সমীকরণ লিখি এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি ইকুয়াল কি 1। তো এই সমীকরণটা বলা আছে প্রশ্নে যে অক্ষতার খণ্ডিত অংশসমূহের যোগফল শূন্য হলে সমতলের সমীকরণ নির্ণয় করো, এবং সেই অক্ষতার খণ্ডিত সমতলটা কত বিন্দুগামী? 0,4, -3 এবং 6, -4, 3 বিন্দুগামী, এটা উল্লেখ করা আছে। তাহলে যেহেতু আমার এইখানে এই সমতলটা 0,4, -3 এবং 6, -4, 3 বিন্দুগামী, সুতরাং এই দুইটা বিন্দু দিয়ে এই সমতলটা কি হবে? সিদ্ধ হবে। সহজ কথা, এই মানগুলো হচ্ছে প্রথম বিন্দু এইখানে বসাবো একটা সমীকরণ পাবো, দ্বিতীয় বিন্দুটা এখানে বসালে এক্স ওয়াই জেড এর স্থলে বসালে আর একটা সমীকরণ পাবো। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা এ বি সি এর মান বের করব। তাহলে দেখুন, সুতরাং আমরা পাই, তাহলে প্রথম বিন্দুটা যদি আমরা বসাই তাহলে এক্স এর ভ্যালু কত বসাবো? 0। তাহলে 0 ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই এর মান কত? 4 ডিভাইডেড বাই বি প্লাস জেড এর মান কত? -3। তাহলে -3 ডিভাইডেড বাই কত? সি ইকুয়াল 1। তাহলে 0 ডিভাইডেড বাই এ মানে কি 0, এই পদটা টোটাল 0 হয়ে যাবে। তাহলে কি থাকবে? 4 ডিভাইডেড বাই বি -3 ডিভাইডেড বাই সি, কারণ প্লাসে মাইনাসে মাইনাস ইকুয়াল 1। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। তো তারপরে আমাদের যে দ্বিতীয় বিন্দুটা আছে 6 -4, 3, তাহলে 6 হচ্ছে এক্স এর মান, তাহলে 6 ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই এর মান কত? -4, তাহলে প্লাসে মাইনাসে কি বসাবো? -4 ডিভাইডেড বাই বি প্লাস জেড এর মান কত? 3 ডিভাইডেড বাই সি ইকুয়াল কি 1। তাহলে এই মানটাই কিন্তু আমরা এই যে এখানে বসিয়েছি। তাহলে 6 ডিভাইডেড বাই এ -4 ডিভাইডেড বাই বি প্লাস 3 ডিভাইডেড বাই সি ইকুয়াল কি 1। এটা হচ্ছে 3 নং সমীকরণ। তো এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের সমতলটা, 1 নং সমতলটা যদি বের করতে হয় তাহলে অবশ্যই এ বি সি এর মান বের করতে হবে। এখন আমরা এ বি সি এর মান বের করার জন্য এখানে 2 নং যোগ 3 নং করেছি। তাহলে দেখুন আমাদের 2 নং সমীকরণটা কি? 2 নং সমীকরণ হচ্ছে 4 ডিভাইডেড বাই বি -3 ডিভাইডেড বাই সি প্লাস 6 ডিভাইডেড বাই এ -4 ডিভাইডেড বাই বি প্লাস 3 ডিভাইডেড বাই সি ইকুয়াল 1 প্লাস 1, অর্থাৎ 2 এর বাম পক্ষ যোগ 3 এর বাম পক্ষ ইকুয়াল 2 এর বাম পক্ষ যোগ 3 এর বাম পক্ষ, সরি ডান পক্ষ। ঠিক আছে, 2 এর ডান পক্ষ ইকুয়ালের পরে আর কি 2 এর ডান পক্ষ প্লাস 3 এর ডান পক্ষ। তাহলে এখন দেখুন -3 ডিভাইডেড বাই সি আর +3 ডিভাইডেড বাই সি কাটা যায়, এইখানে -4 ডিভাইডেড বাই বি +4 ডিভাইডেড বাই কি বি কাটা যায়। তাহলে আমার থাকবে কি 6 ডিভাইডেড বাই এ ইকুয়াল কত? 2। তাহলে 2 এর সমান কি হবে? 6, আর গুণন করলে তাহলে 2 দ্বারা ভাগ করলে এ সমান কত আসবে? 3। তাহলে দেখুন এই যে এখানে এই জিনিসটাই আমরা একটু শর্টে করেছি, সংক্ষিপ্ত আকারে করেছি, আমরা যোগটা দেখাই নাই আর কি। ঠিক আছে, তো এর মান কত আসলো আমাদের? 3। তো আবার 2 নং সমীকরণ হতে পায়। তাহলে 2 নং সমীকরণটা আমার কি ছিল? 2 নং সমীকরণটা ছিল 4 ডিভাইডেড বাই বি -3 ডিভাইডেড বাই সি ইকুয়াল 1। তাহলে এখানে যদি আমি বিসি লসাগু করি তাহলে কি হবে? বিসি আর এখানে হবে 4c - 3b ইকুয়াল কি 1। আর গুণন করলে কি পাবো? 4c - 3b ইকুয়াল কি? ইকুয়াল বিসি। ঠিক আছে, এইটাকে আমরা 4 নং সমীকরণ ধরলাম, কারণ এটা পরবর্তীতে আমাদের বি এবং সির মান বের করতে কাজে লাগবে। তো এখন আর একটা স্টেপ আমাদের ছিল প্রশ্নে, যে অক্ষতয়ের খণ্ডিত অংশ সমূহের যোগফল কি? 0। তাহলে অক্ষতয় যে খণ্ডিত অংশ বা যে বিন্দুতে ছেদ করে, যে খণ্ডকৃত অংশ, সেটা কি? সমীকরণটা ছিল এরকমের এক্স বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি প্লাস জেড ডিভাইডেড বাই সি ইকুয়াল 1। তাহলে অক্ষতয়ের খণ্ডিত অংশ কোনগুলা? এই যে এ বি এবং সি।
তাহলে কোশ্চেনে বলা আছে অক্ষতার খণ্ডিত অংশসমূহের যোগফল কি? শূন্য। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কি? শূন্য। এই কারণেই আমরা এখানে লিখেছি কি এক সমতল দ্বারা অক্ষতার খণ্ডিত অংশসমূহের যোগফল শূন্য, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান কি? 0। তো তারপরে এর মান কিন্তু আমরা বের করেছি, এর মান কত? 3 বসিয়ে দিই, প্লাস বি প্লাস সি ইকুয়াল কি? 0। তাহলে বি সমান কি লেখা যায়? বি সমান লেখা যায় এই যে অন্যগুলা বি ব্যতীত অন্য যে দুটা পদ আছে এটা পক্ষান্তর করে আমরা ডান পক্ষে নিয়ে আসলাম। তাহলে কি হবে? -c-3। এটাকে আমরা 5 নং সমীকরণ ধরলাম। তাহলে এখন দেখুন, আমরা যদি 4 নং সমীকরণ যেটা বের করে রেখেছি, এই যে 4 নং সমীকরণটা 4c - 3b = bc, এই 4 নং সমীকরণে যদি আমরা বি এর মানটা বসাই তখন কিন্তু পদগুলো সবগুলো কি সিতে কনভার্ট হবে, অর্থাৎ এক পদীকরণে পরিণত হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকুলেশন করে সি এর মানটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এই জন্য আমরা 4 নং সমীকরণে এইখানে যে 5 নং সমীকরণে বি এর মানটা পেয়েছি -c-3, এই মানটা 4 নং সমীকরণে বসিয়ে দিব। তো 4 নং সমীকরণে বি এর মান বসিয়ে পাই। তাহলে 4 নং সমীকরণটা আমরা প্রথমে লিখে নিলাম, 4c - 3b = কি? bc। তাহলে 4c - 3 ইন্টু, তাহলে বি এর জায়গায় আমরা কি বসাবো? -c-3, এই যে -c-3 ইকুয়াল বি এর স্থলে -c-3 ইন্টু কি? c। তাহলে 4c, এখন -3 দ্বারা এই দুটাকে গুণ করে দিব, তাহলে মাইনাজে কি? প্লাস 3c, মাইনাজে প্লাস 3 3 আর 9 ইকুয়াল, এখানে c দ্বারা দুটাকে গুণ করে দিব, তাহলে c ইন্টু c মানে কি? c² -3c। তো তারপরে এখানে কত? 4c প্লাস 3c 7c প্লাস 9 ইকুয়াল -c² -3c। তো পক্ষান্তর করে এই যে ডান পক্ষে যেগুলো আছে সেগুলো আমরা বাম পক্ষে নিয়ে আসি। তাহলে কি হবে? +c² প্লাস 3c প্লাস 7c প্লাস 9 ইকুয়াল কি? 0। তাহলে c² আর এইখানে 3c আর 7c যোগ করলে কত হয়? 10c প্লাস 9 ইকুয়াল 0। এরপরে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি, তাহলে c² প্লাস 9c প্লাস c প্লাস 9 ইকুয়াল কি? 0। তাহলে প্রথম দুইটা থেকে c কমন যায়, তাহলে c ইন্টু c প্লাস 9, আর দ্বিতীয় দুইটা থেকে কি কমন যায়? +1, তাহলে c প্লাস 9। তো তারপরে c প্লাস 9 ইন্টু c প্লাস 1 ইকুয়াল কি? 0। তাহলে হয় অথবা দিয়ে আমরা লিখতে পারি c প্লাস 9 ইকুয়াল 0, সুতরাং c সমান কি? -9, অথবা c প্লাস 1 সমান 0, সুতরাং c সমান কি? -1। তাহলে c সমান আমরা দুইটা পেয়েছি, মান পেয়েছি -9 আর একটা হচ্ছে কি? -1। এখন আমরা 5 নং সমীকরণে যেটা b এর মান পেয়েছিলাম, তাহলে b কত পেয়েছিলাম? b সমান পেয়েছিলাম 5 নং সমীকরণে -c-3। এখন c এর মান যে দুইটা পেয়েছি, এই c এর মান -1 এবং -9 পেয়েছি। এই মান দুইটা যদি আমরা 5 নং সমীকরণে অর্থাৎ এই সমীকরণে বসাই তখন কিন্তু আমরা b এর মান পেয়ে যাব। তাহলে সেই b এর মানটা আমরা বের করি। তো দেখুন c এর মান 5 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে c সমান -1 হলে b সমান কি? 5 নং সমীকরণ কি? b সমান -c-3। তাহলে b সমান c এর মান কত? -1 বসাই, মাইনাস ইন্টু -1 -3, তাহলে b সমান মাইনাসে কি হবে? +1 -3, তাহলে ক্যালকুলেশন করলে b সমান কত আসলো? -2। যখন c এর মান -1 তখন b এর মান আসছে কত? -2। তারপরে আবার একইভাবে c এর মান -9 বসাবো, তাহলে -9 যদি বসাই 5 নং সমীকরণে তখন b এর মান কত পাবো? 6 পাবো। তাহলে আমরা এর মান পেয়েছি, বির মান পেয়েছি, সির মান পেয়েছি। এখন 1 নং সমতলে বা 1 নং সমীকরণে a, b এবং c এর মান বসাবো। তাহলে দেখুন আমরা কি পেয়েছি? এর মান কি পেয়েছি? 3। তারপরে b এর মান কি পেয়েছি? b এর মান পেয়েছি -2 যখন c এর মান -1। তারপরে এর মান 3, b এর মান আমরা হচ্ছে 6 পেয়েছি যখন c এর মান হচ্ছে -9। তাহলে আমরা কিন্তু এই মানগুলো দুইটা ধাপে বসাতে পারবো, অর্থাৎ প্রথমে বসাবো এর মান 3, বির মান -2, সির মান -1, এবং দ্বিতীয় স্টেপে বসাবো এর মান 3, বির মান 6 এবং সি এর মান -9। আর আপনি যদি উল্টাপাল্টা বসান তাহলে কিন্তু হবে না, কারণ এইখানে বি এর মানের সাথে সি এর মান কিন্তু রিলেটেড, অর্থাৎ সি এর মানের সাথে বি এর মান কিন্তু রিলেটেড। সি এর মান যখন -1 তখন বি এর মান -2 বসাতে হবে, আবার সি এর মান যখন -9 তখন বি এর মান কিন্তু 6 বসাতে হবে। ঠিক আছে, আর এর মানটা সবসময় ঠিক থাকবে। তাহলে 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণে এ, বি এবং সি এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল? x/a প্লাস y/b প্লাস z/c সমান কি 1। তাহলে x ডিভাইডেড বাই কি 3, এর মান 3 বসালাম, প্লাস y ডিভাইডেড বাই b এর মান কি বসিয়েছি
এই যে দেখুন -2। তখন আমরা সি এর মান কি বসিয়েছি? 9 বসিয়েছি কি না, -1 বসিয়েছি। কারণ বি এর মান যেহেতু আমি -2 বসিয়েছি, তাহলে বি এর মান -2 আমরা কিভাবে পেয়েছি? সি এর মান যখন -1 বসিয়েছি, এই কারণে সি এর মান এখানে -1ই বসাতে হবে যখন বি এর মানটা -2 বসাবো। ইকুয়াল কি 1। তাহলে x ডিভাইডেড বাই 3 প্লাসে মাইনাসে মাইনাস y ডিভাইডেড বাই 2 প্লাসে মাইনাসে মাইনাস j ডিভাইডেড বাই 1 ইকুয়াল কি 1। তাহলে 3 2 1 এর লসাগু কি হবে? 3 2 1 এর লসাগু হবে 6। তাহলে লসাগু করলাম, তাহলে কি হবে? 2x মাইনাস 3y মাইনাস 6z ইকুয়াল কি 1। আর গুণন করলে 2x মাইনাস 3y মাইনাস 6z ইকুয়াল কি 6 কে 6 6। এবং সেকেন্ড স্টেপে কি করব? সেকেন্ড স্টেপে হচ্ছে এর মান 3 বসাবো, বির মান 6 বসাবো এবং সি এর মান -9 বসাবো। তাহলে x ডিভাইডেড বাই এর মান 3 প্লাস y ডিভাইডেড বাই বির মান 6 প্লাস z ডিভাইডেড বাই সি এর মান -9 ইকুয়াল কি 1। তাহলে দেখুন x ডিভাইডেড বাই 3 প্লাস y ডিভাইডেড বাই 6 প্লাসে মাইনাসে মাইনাস j ডিভাইডেড বাই 9 ইকুয়াল কি 1। তাহলে 3 6 9 এর লসাগু কি? 3 6 9 এর লসাগু হচ্ছে 18। তাহলে লসাগু যদি করি তাহলে এখানে কি হবে? প্রথম পদের জন্য 6x প্লাস এখানে কি হবে 3y মাইনাস এখানে কি হবে 2z ইকুয়াল আর গুণন করলে কি হবে? 6x প্লাস 3y মাইনাস 2z ইকুয়াল কি 18 বা 18। তাহলে আমরা কিন্তু মান দুইটা মানের জন্য দুইটা সমতল পেয়েছি। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। সুতরাং 2x মাইনাস 3y মাইনাস 6z ইকুয়াল 6 কমা 6x প্লাস 3y মাইনাস 2z ইকুয়াল 18, ইহাই নির্ণয় সমীকরণ। আশা করি আপনাদের লেকচার 4 ক্লিয়ার। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।